নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমরা করছিলাম ক্লাইমেটোলজি। বেশ, LOGY ক্লাইমেটোলজি। এবার এই ক্লাইমেটোলজির মধ্যে আমরা উইন্ড এর ফেনোমেনা দেখা শুরু করেছিলাম এবং আমরা এর আগের দিন দেখেছিলাম উইন্ডের হরাইজন্টাল মুভমেন্ট। উইন্ড হলো এয়ারের হরাইজন্টাল মুভমেন্ট। ক্ষমা করবেন, আমরা দেখেছিলাম উইন্ডের হরাইজন্টাল মুভমেন্টের সঙ্গে ভার্টিক্যাল মুভমেন্টও হয় এবং হ্যাডলে সেল, ফেরাল সেল এবং পোলার সেল। দেখুন, হ্যাডলে সেল, ফেরাল সেল এবং পোলার সেল, যার জন্য পৃথিবীর উপরে এটা হলো 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা নর্থ, আর এটা 30 ডিগ্রি সাউথ, এটা 60 ডিগ্রি সাউথ, এটা 90 ডিগ্রি সাউথ। আমরা বুঝতে পারছি। এবার অ্যাকচুয়ালি দেখুন, এইখানে একটা এরকম ধরনের সেল তৈরি হয়েছে, এখানে একটা এরকম ধরনের সেল তৈরি হয়েছে। এই সেল দুটির নাম আমরা কি বলছিলাম? হ্যাডলে সেল। তার উপরে এইখানে একটা সেল তৈরি হয়েছে এরকম ধরনের, আর এইখানে একটা সেল তৈরি হয়েছে এরকম ধরনের, দেখুন। আর তারপরে আবার এরকম একটা সেল হয়েছে, এরকম একটা সেল হয়েছে। তাহলে এই ছবিটিতে আমরা বুঝতে পারলাম, আমরা অ্যাকচুয়ালি এই যে 3D ডায়াগ্রামে যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারছি যে আচ্ছা, এখানে আরও একটা বিষয় বলা আছে, সেই বিষয়টা আগে একবার বলে নিই, তারপরে আজকের যে মেন বিষয়টা, যে ইস্টার্লি মুভমেন্ট আর ওয়েস্টার্লি মুভমেন্ট, এটার উপরে আমাদের ভালো নলেজ তৈরি হয়ে যাবে, যেটা আমাদের উদ্দেশ্যও বটে। দেখুন, হ্যাডলে সেল এর ক্ষেত্রে বাতাস উপরের দিকে মুভমেন্ট ঘটায় এবং যখনই বাতাসের উপরের দিকে মুভমেন্ট ঘটাবে সেই এলাকায় তৈরি হবে ক্লাউড। ক্লাউড তৈরি হলে কি হবে? বৃষ্টি। কেন হয় আমরা ক্লাইমেটোলজিতে এটা খুব ডিটেলসে পড়ব। আপনারা মনে রাখবেন, যখন বাতাস উপরের দিকে ওঠে তখন কি করব? ওখানে প্রচণ্ড গরম, সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো পড়ে ওই জলটা আরও গরম হয়ে গেছে, ওখানে যদি জল থাকে জল গরম হয়ে গেছে এবং জলটা বাতাসের সঙ্গে জলীয় বাষ্প উপরের দিকে উঠছে, দিয়ে উপরে গিয়ে ঠান্ডা হয়ে ঘনীভবন হবে এবং এই প্রসেসগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। কিন্তু তৈরি কী হচ্ছে? ক্লাউড। আর ক্লাউড তৈরি হওয়া মানে বৃষ্টিপাত হবে, অর্থাৎ প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন এরকমই কিছু একটা, বৃষ্টি। আমরা রেইনিং লিক না, কারণ প্রেসিপিটেশনই বলি ওটাকে, কারণ ওটা কেবলমাত্র কি বৃষ্টি হয়, নাকি শিলা বৃষ্টি হয়, নাকি শুধুই শিলাই পড়ে, এরকমও তো হতে পারে। তো প্রেসিপিটেশন অনেক ধরনের হয়, এগুলো আমরা পড়ব। এবার এই ক্লাউড তৈরি হয়ে বৃষ্টি হওয়াটা, এটা তো বাতাসের স্টেবল বিষয়টা নয়। বাতাস এমনি কিছু নেই, ফাঁকা আকাশ রয়েছে, পুরো নীল আকাশ, বাতাস আস্তে আস্তে বইছে বা বইছে না, এটা হলো স্টেবল বাতাস, একদম স্টেবল। কিন্তু যখন এই একদম বাতাসের মুভমেন্ট হচ্ছে উপরের দিকে, ওখানে প্রচণ্ড মেঘ হচ্ছে, মেঘ হয়ে বাতাসে বৃষ্টিপাত হচ্ছে, এই জন্য এই বিষয়টাকে বলা হয় ইনস্টেবিলিটি।
আমরা টার্মগুলো সব বুঝতে পারছি তো? এই টার্মগুলোই পরীক্ষায় আপনাদেরকে পেয়ে যেতে সাহায্য করবে। এবার এই ইনস্টেবিলিটি ক্রিয়েট হওয়ার জন্য দেখুন, এই নিরক্ষীয় অঞ্চলে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর আর 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি দক্ষিণ, এই অবধি যে এলাকাটা থাকবে সেই এলাকাটাকে বলবো এই এলাকাটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি বাতাস উপরের দিকে উঠে যাচ্ছে। আমরা এই ছবিটা দেখলে আরও ভালো বুঝতে পারবো। দেখুন, এই 5 ডিগ্রি দক্ষিণ থেকে 5 ডিগ্রি উত্তর, এই বরাবর এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো ইকুইটোরিয়াল লো প্রেশার বেল্ট। দেখুন, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের উপরে এই এলাকা মনে হচ্ছে না একটা পটি পড়ানো আছে পৃথিবীর উপরে, একটা বেল্ট পড়ানো হয়েছে পৃথিবীকে, 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ, ওই বরাবর একটা বেল্ট পটি পড়ানো হয়েছে। এটা কি ইকুইটোরিয়াল রিজিয়ানে সূর্যের আলো লম্বাভাবে পড়ছে, তো বাতাস উপরের দিকে উঠে যাচ্ছে, লো প্রেশার, তাহলে ইকুইটোরিয়াল লো প্রেশার বেল্ট বরাবর। এখানে বাতাসের মুভমেন্ট ভার্টিক্যালি উপরের দিকে হবে, তার মানে কি এই কিছু এলাকায় যেখানে সবসময় বাতাস উপরের দিকে উঠতে থাকছে সেখানে হরাইজেন্টাল মুভমেন্ট তো তার ভেতর দিয়ে পসিবল না, তাহলে এখানে বাতাসের কোনো হরাইজেন্টাল মুভমেন্ট দেখা যায় না। তাহলে বৃষ্টি হয়, বৃষ্টি হলে হ্যাঁ বৃষ্টি একটু পাশে হয়। এবার এই হরাইজেন্টাল যে মুভমেন্টটা হয় এই মুভমেন্টটাকে বলা হয় ডোলড্রাম। এই বিষয়টা আমরা পরের দিন পড়বো খুব ভালোভাবে, কিন্তু আমরা মনে রাখলাম যে হ্যাঁ ডোলড্রাম বলে একটা শব্দ এখানে আসবে, ওইখানে এটার সঙ্গে এটা কানেক্ট হবে, ঠিক আছে? বেশ, এইবার একটা রিজিয়ন এই 30 ডিগ্রি বরাবর, আমরা রিজিয়নটা কি বলছি, 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বরাবর, 30 থেকে 35 ডিগ্রি নর্থ আর 30 থেকে 35 ডিগ্রি সাউথ। হ্যাঁ, এই যে সাউথ, এই বরাবর যে প্রেশার জোনটা দেখা যায় সেটা আমরা বুঝতে পারছি যে এখানে বাতাসটা নিচের দিকে নামছে, অর্থাৎ এখানে কি হাই প্রেশার জোন, বাতাস নিচের দিকে নামলে কি হবে, বাতাস নিচের দিকে নামলে প্রেশার বাড়বে, হাই প্রেশার রিজিয়ন। তাহলে আর এটা কি ট্রপিক্যাল রিজিয়নের বাইরে সাব ট্রপিক্যাল রিজিয়ন, আমরা এটাকে অন্য কালিতে লিখব সাব ট্রপিক্যাল হাই প্রেশার জোন। এখানে কি দেখছি আমরা, সাব ট্রপিক্যাল হাই প্রেশার জোন, আমরা বুঝতে পারছি। দেখুন, এরপরে আমরা যদি আরও উত্তর দিকে যাই তাহলে আমরা এই 60 থেকে 65 ডিগ্রি বরাবরও একটা লো প্রেশার রিজিয়ন দেখতে পারবো, আর তারও যদি উত্তর দিকে আমরা যাই তাহলে এই 90 ডিগ্রি বরাবর আরেকটা হাই প্রেশার রিজিয়ন আমরা দেখতে পাবো। দেখুন, 90 ডিগ্রি বরাবর যে হাই প্রেশার রিজিয়নটা, এটা তো আমরা বুঝতে পারছি যে এটা পোলার রিজিয়ন, পোলার হাই প্রেশার রিজিয়ন, কারণ এখানে বাতাস নিচের দিকে এসে নামছে, এখানে পোলার হাই প্রেশার রিজিয়ন। কত ধরবো, ওই তো 85 ডিগ্রি থেকে
90 ডিগ্রি অবধি এই রিজিয়ন বরাবর। তাহলে এটা যদি পোলার হয় তাহলে নিচের দিকে এটার নাম কি হবে? সাব পোলার। আর দেখুন এখানে বাতাস উপরের দিকে মুভমেন্ট করছে, তার মানে বাতাসের কি এখানে লো প্রেশার, উপরের দিকে, এখান থেকে বাতাস উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে এর উপরে প্রেশার কত পড়ছে? কম পড়ছে না, বাতাস উপরের দিকে উঠে যাচ্ছে, লো প্রেশার। আপনি এভাবেও ভাবতে পারেন যে এই হাত উপর থেকে নিচের দিকে যদি বাতাস পড়ে এর উপরে চাপ বেশি পড়বে, তাহলে এটা হাই প্রেশার রিজিয়ন হবে। আর এখান থেকে বাতাস উপরের দিকে উঠে গেলে এর উপরে প্রেশার কমে যাবে, লো প্রেশার রিজিয়ন হয়ে যাবে। তাহলে সাব পোলার লো প্রেশার রিজিয়ন, আর এখানেও হচ্ছে সাব পোলার লো প্রেশার রিজিয়ন। এটা কত? ওই 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অবধি। এটা সাউথ, এটা 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অবধি নর্থ। এবার বিষয়টা কি হলো, এই যে পৃথিবী, এবং পৃথিবীর আমরা দেখছি এই মাঝখানে ইকুইটোরিয়াল লো প্রেশার রিজিয়ন, তার উপরে সাব ট্রপিক্যাল হাই প্রেশার জোন বা রিজিয়ন, তার উপর সাব পোলার লো প্রেশার রিজিয়ন, তার উপর পোলার হাই প্রেশার রিজিয়ন। এটা 60 থেকে 65, এটা 30 থেকে 35, এটা 0 থেকে 5 ডিগ্রি নর্থ এবং সাউথ। সেরকম এখানেও STPZ লেখা থাকতে পারে। STHZ সাব ট্রপিক্যাল হাই প্রেশার জোন, আর তার উপরে সাব পোলার লো প্রেশার রিজিয়ন, আর তার নিচে পোলার হাই প্রেশার রিজিয়ন। এবার প্রশ্ন হচ্ছে, এই এত সহজে আমরা কি করে বলতে পারছি যে 60 থেকে 65 ডিগ্রি অবধি একটা লো প্রেশার রিজিয়ন ক্রিয়েট হচ্ছে? দেখুন খুব ভালোভাবে কিন্তু এটাকে ভাবতে হবে। এই প্রথমে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অবধি কি হচ্ছে? এখানে বাতাস উপরের দিকে উঠছে এবং ডাইভারজেন্স হয়ে এইভাবে নিচের দিকে পড়ছে। তো এইখানে হাই প্রেশার জোন কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, এখানে একটু ভুল হলো, এখানে লো প্রেশার জোন ক্রিয়েট হচ্ছে, এখানে হাই প্রেশার জোন ক্রিয়েট হচ্ছে। এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এখানেও হাই প্রেশার জোন ক্রিয়েট হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, হাই প্রেশার জোন ক্রিয়েট হওয়ার জন্য এদিক থেকে একটা বাতাস এই দিক পেনে যাবে, অর্থাৎ এই 30 ডিগ্রি বরাবর যদি আমরা বলি সাব ট্রপিক্যাল হাই প্রেশার জোন, তাহলে হাই প্রেশার থেকে ইকুইটোরিয়াল লো প্রেশার রিজিয়ন অবধিও একটা বাতাসের হরাইজন্টাল মুভমেন্ট ঘটবে, আবার উত্তর দিকেও তো একটা মুভমেন্ট ঘটবে। আবার সেম এখানে যদি আমরা দেখি দক্ষিণ দিকেও তো একটা বাতাসের মুভমেন্ট ঘটবে। এটাও কি? এটাও সাব ট্রপিক্যাল হাই প্রেশার জোন, এটা সাদার্ন হেমিস্ফিয়ারে, দক্ষিণ গোলার্ধে। এবার প্রশ্নটা হচ্ছে এখানে এটা কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির দিকেও তো একটা বাতাস প্রবাহিত হবে। আমরা বুঝতে পারছি যে এখানে ইকুইটোরিয়াল রিজিয়ন মাঝখানে রয়েছে, অর্থাৎ নিরক্ষীয় রিজিয়ন, তারপরে এটা সাব ট্রপিক্যাল রিজিয়ন, ট্রপিক্যাল রিজিয়নের পাশে সাব ট্রপিক্যাল রিজিয়ন, এটা আমরা আগে পড়েছি। এবার প্রশ্ন হচ্ছে, এই ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল রিজিয়ন থেকে একটা বাতাস মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, বা 60 ডিগ্রির দিকে প্রবাহিত হচ্ছে, বা সাব পোলারের দিকে প্রবাহিত হচ্ছে। বেশ, আর একটা আমরা দেখছি এখানে একটা 90 ডিগ্রি রয়েছে। 90 ডিগ্রি অর্থাৎ কি? পোলার রিজিয়ন। এবার এখানে কি? পোলার হাই প্রেশার রিজিয়ন সবসময়। কেন? কারণ পোলারের উপরে বাতাস সবসময় এসে এখানে জমা হয়, ঠান্ডা রিজিয়ন, ওখানে এসে বাতাস সবসময় জমা হয়।
এবার বাতাস যদি পোলার রিজিয়নে জমা হয়, তাহলে সেই পোলার রিজিয়নে হাই প্রেশার ক্রিয়েট হলে হাই প্রেশার থেকে একটা 60 ডিগ্রির দিকে মুভমেন্ট তো হবে। এখানে যদি হাই প্রেশার ক্রিয়েট হয়, হাই প্রেশার থেকে তো বাতাস দুদিকে মুভমেন্ট করবে, একটা এইদিকে, এদিকে একটা বাদ দিন। এখানে হাই প্রেশার রিজিয়ন যদি তৈরি হয়, হাই প্রেশার রিজিয়ন যদি তৈরি হয়, তাহলে একটা বাতাস দক্ষিণ দিকে মুভমেন্ট ঘটছে, আর এদিকে সাবট্রপিক্যাল হাই প্রেশার রিজিয়ন থেকে একটা বাতাস উত্তর দিকে মুভমেন্ট ঘটছিল। মানে 60 থেকে 65-এর দিকে দুদিক থেকে বাতাস আসছে, আমরা কল্পনা করতে পারছি। নিরক্ষীয় অঞ্চলে সূর্যের আলো পড়ছে, দিয়ে এখান থেকে বাতাসটা উঠে যাচ্ছে, এই জায়গাটা গরম হচ্ছে বলে উঠে গিয়ে 30 ডিগ্রির কাছে গিয়ে পড়ছে, এবং 30 ডিগ্রির থেকে এই লো প্রেশার রিজিয়ন এবং উত্তর দিকে দুটো দিকেই তো বাতাস প্রবাহিত হবে। তাহলে 60 আবার পোলার রিজিয়ন, এই জায়গা পর্যন্ত ঠান্ডা। এবার এখানে কি হচ্ছে যে বাতাসগুলো সেগুলো সব নিচের দিকে থিতিয়ে পড়ছে, কারণ ঠান্ডা হলে বাতাস ভারী হয়ে নিচের দিকে মুভমেন্ট ঘটে, এবং এই মুভমেন্টের জন্য এই বাতাসটা দক্ষিণ দিকেও তো একটা মুভমেন্ট ঘটবে। চারিদিকেই বাতাসটা ঠান্ডা হয়ে অ্যাকচুয়ালি কী হবে, বাতাসটা ঠান্ডা হয়ে এইভাবে গড়িয়ে যাবে। আর এইদিকে যখন গড়িয়ে যাচ্ছে তার মানে কি চারিদিকেই প্রবাহিত হচ্ছে, তার মানে কি দক্ষিণ দিকে বা এখানে উত্তর দিকে মুভমেন্ট তো একটা হবে বাতাসের। মানে 65 ডিগ্রি, এখানে যদি 65 ডিগ্রি হয়, এই দিক থেকে একটা মুভমেন্ট উপরের দিকে ঘটছে, এই দিক থেকে একটা বাতাস উপরের মানে নিচের দিকে মুভমেন্ট করছে। এইটুকু বুঝতে পারছি তো আমরা? একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। আচ্ছা, এইবার কি হচ্ছে, এই দিকে যদি সাবট্রপিক্যাল হাই প্রেশার রিজিয়ন থেকে আর এদিক থেকে পোলার হাই প্রেশার রিজিয়ন, এখানে 90 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এই যে 60 থেকে 65 ডিগ্রি যে এলাকাটা, এটা আমি বলছি সাব পোলার রিজিয়ন। এখন হাই প্রেশার লো প্রেশার কিছু লিখছে। এখানে কি হবে দেখুন, একটু আমরা এখানে ভুল করে ফেলেছি, আমরা একটু উল্টো বলি। এই জায়গায় হলো সাবট্রপিক্যাল হাই প্রেশার রিজিয়ন, মানে এই জায়গাটা 30 ডিগ্রি, এইখানটা 60 ডিগ্রি, আর এই দিকটা হচ্ছে 90 ডিগ্রি। আপনি বুঝতে পারবেন কেন বলছি। এটা হচ্ছে পোলার হাই প্রেশার রিজিয়ন। হাই প্রেশার রিজিয়ন হওয়ার জন্য কি এখানে বাতাস সোজাসুজি নিচের দিকে পড়েছে, এবং এই দিক পেন একটা মুভমেন্ট হচ্ছে, তার মানে এই বাতাসটারও এই দিকে মুভমেন্ট হচ্ছে, এবং এই বাতাসটারও এই দিকে মুভমেন্ট হচ্ছে 60 থেকে 65 ডিগ্রির দিকে। মানে সাব পোলার রিজিয়নে দুদিক থেকে, অর্থাৎ সাবট্রপিক্যাল 30 ডিগ্রি থেকে আর 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রির দিকে বাতাস প্রবাহিত হচ্ছে, দুই দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। আপনি ভিজুয়ালাইজ করুন, আপনি পৃথিবীর এই এলাকায় দাঁড়িয়ে রয়েছেন, এইখানটায় আপনি দাঁড়িয়ে রয়েছেন, এবং আপনি দেখছেন এই দিক থেকেও বাতাস আপনার দিকে আসছে, এই দিক থেকেও বাতাস আপনার দিকে আসছে। এই দিকটা কি সূর্যের আলো লম্বভাবে প্রবাহিত হচ্ছে, লম্বভাবে পড়ছে। লম্বভাবে পড়ার জন্য কি এই দিক থেকে, মানে আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, এই দিক থেকে যে বাতাসটা প্রবাহিত হবে সেই বাতাসটা অপেক্ষাকৃত গরম হবে। তার মানে কি 30 ডিগ্রি থেকে যে বাতাসটা প্রবাহিত হবে সেটা অপেক্ষাকৃত ওয়ার্ম হবে, গরম হবে। আর এদিক থেকে যে বাতাসটা প্রবাহিত হবে 90 ডিগ্রির থেকে, 90 ডিগ্রি এই দিক থেকে পোলার রিজিয়ন থেকে যে বাতাসটা প্রবাহিত হবে এটা অপেক্ষাকৃত ঠান্ডা হবে, খুব কোল্ড। এইবার আমরা দেখব যে একটা ঠান্ডা বাতাস, এটা মুভমেন্ট খুব কম, আস্তে আস্তে হয়ে করবে, কিন্তু ও খুব একদম শক্ত পাথরের মতো একটা বিহেভিয়ার দেখাবে, এখানে দাঁড়িয়ে থাকবে, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে ঝিমঝিম ঝিমঝিম করে যাচ্ছে। আর এই যে মানে সাব ট্রপিক্যাল রিজিয়ন থেকে সাব পোলারের দিকে যে বাতাসটা যাচ্ছে এটা অপেক্ষাকৃত এইটার থেকে এটা কিন্তু গরম হবে। হ্যাঁ, ইকুইটোরিয়াল রিজিয়নের বাতাসের তুলনামূলক ঠান্ডা হবে, কিন্তু যখন পোলার রিজিয়নের সঙ্গে তুলনা করব তখন কিন্তু গরম হবে তুলনামূলকভাবে। এবার আমি জল খাচ্ছি এই বোতল থেকে, এই বোতলের জলটা আমি কি বলছি যে জলটা ঠান্ডা, কিসের তুলনায়? এবার আমি যদি একটা ফ্রিজ থেকে জল বের করে নিয়ে আসি তাহলে সেই তুলনায় তো এটা অপেক্ষাকৃত ওয়ার্মার। আর আমি যদি এটা চায়ের মতো একটু গরম করে নিই
তাহলে সেই তুলনায় এটা ঠান্ডা। বুঝতে পারছি, আমরা তুলনা যখনই পোলার রিজনের বাতাসের সঙ্গে করব, তখন সাবট্রপিক্যাল হাই প্রেশার রিজন থেকে আসা বাতাসটা তুলনামূলকভাবে গরম হবে, আর পোলার রিজন থেকে আসা বাতাসটা তুলনামূলকভাবে ঠান্ডা হবে। আর ঠান্ডা বাতাসটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, আর গরম বাতাসটা যখন ঠান্ডা বাতাসের দিকে আসবে তখন একটা সোজাসুজি আপওয়ার্ড মুভমেন্ট, থ্রাস্ট, আমরা বলেছিলাম থ্রাস্ট জেনারেট হবে। আর এই বাতাসটা যখন এখান থেকে মুভমেন্ট হয়ে আসবে, এখানে যদি কোনো জল থাকে সেই জল থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে নেবে, এবং উপরের দিকে যখন উঠবে, বাতাস যখন উপরের দিকে প্রবাহিত হয় তখন আমরা কি জানি যে ওখানে ইনস্টেবিলিটি হবে, ওখানে মেঘ তৈরি হবে। আমরা এটা খুব ডিটেলে পড়বো, আমরা এখন জাস্ট মনে রাখছি যে এই যে ক্লাউড তৈরি হচ্ছে। তাহলে 60 থেকে 65 এর এলাকায় বৃষ্টি হবে। ফলে আমরা যদি আবার আমাদের হ্যাডলে সেল, ফেরাল সেল এবং পোলার সেলে ফেরত যাই, তাহলে আমরা খেয়াল করব যে পোলার রিজিয়ানে এখানে এই যে ছোট ছোট তীরচিহ্ন দিয়ে দেখিয়েছে, কথাটাকে কী বলছে, পোলার ফ্রন্ট। ওই যে ঠান্ডা বাতাসটা এসে দাঁড়িয়ে গেল আর গরম বাতাসটা এসে ঠান্ডা বাতাসে লেগে এরকম উপরের দিকে উঠে গেল, এই যে রিজিয়ানটাকে, এই মাঝখানে যে ঘষা লাগছে এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানটাকে বলা হয় ফ্রন্ট। আর পোলার রিজিয়ানের কাছাকাছি ফ্রন্ট তৈরি হয়েছে বলে পোলার ফ্রন্ট। এই ঘটনাটাকে ফ্রন্টোজেনেসিস বলে, আমরা পড়ব, খুব ভালোভাবে পড়বো আমরা এটা। তাহলে দেখুন 60 ডিগ্রি এলাকায় মেঘ তৈরি হচ্ছে, ক্লাউড। আবার 0 ডিগ্রি এলাকায়ও প্রচুর মেঘ তৈরি হচ্ছে, ক্লাউড। তাহলে এই দুই এলাকায় কি হবে, ইনস্টেবিলিটি। আর এই এলাকায় কি তৈরি হবে, এই এলাকায়ও ইনস্টেবিলিটি। কিন্তু দেখুন বাতাস যখন নিচের দিকে নামছে তখন কিন্তু এখানে ইনস্টেবিলিটি তৈরি হবে না। এটা আমরা পড়বো ডোলড্রাম হর্স ল্যাটিটিউডে। 30 ডিগ্রিটাকে হর্স ল্যাটিটিউড বলা হয়, এখানে বাতাসের হরাইজেন্টাল মুভমেন্ট থাকে না, আমরা পড়ব। আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখতে চলেছি, সেটা হচ্ছে এই বাতাস যখন প্রবাহিত হয়, আমরা বলছি যে এই এলাকা জুড়ে একটা লো প্রেশার রিজিয়ন ক্রিয়েট হচ্ছে, এই এলাকা জুড়ে একটা হাই প্রেশার রিজিয়ন ক্রিয়েট হচ্ছে, এই এলাকা জুড়ে একটা হাই প্রেশার রিজিয়ন ক্রিয়েট হচ্ছে। হাই প্রেশারে বাতাসের চাপ বেশি, লো প্রেশারে বাতাসের চাপ কম। এটা কি, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি ধরে নিন। তাহলে কি হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে একটা প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স তৈরি হচ্ছে, এবং সেই জন্য বাতাসের মুভমেন্ট হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ঘটছে। এটা তো আমরা খুব ভালো করে বুঝেছি। এবার প্রশ্নটা হলো, বাতাসের মুভমেন্ট কি প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স বরাবর একদম সোজাই কি মুভমেন্ট হবে? এইবার এখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে না, সোজা মুভমেন্ট হয় না। বাতাসের মুভমেন্ট উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে। সোজা উপায় হলো আপনি বাতাসের সঙ্গে দৌড়ুন, আপনি এইদিকে মুখ করে সোজা এইদিকে দৌড়াচ্ছেন, আপনার ডান হাত যেদিকে পড়ছে সেই দিকে মুভমেন্ট করবে। আবার আপনি এখান থেকে যাত্রা শুরু করুন নিচের দিকে, খুব জোরে জোরে দৌড়ুন এবং আপনার ডান হাত দেখুন এই দিকে পড়বে। তাহলে বাতাস যখন এই দিক থেকে এই দিকে প্রবাহিত হবে উত্তর গোলার্ধে, তখন ডান দিকে বেঁকে যাবে, এই দিক থেকে এই দিকে প্রবাহিত হবে তখনও ডান দিকে প্রবাহিত হবে, এটা মনে রাখতে হবে। আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে দেখুন, আপনি বাতাসের সঙ্গে সঙ্গে দৌড়ুন, আপনি এখান থেকে দৌড়াচ্ছেন উপরের দিকে, আপনার বাম হাত পড়ছে এই দিকে, তাহলে এখানে বাতাসের মুভমেন্ট এই দিকে বেঁকে যাবে বাঁ দিকে। আবার আপনি এখান থেকে দৌড়ানো শুরু করছেন, উপরের দিকে নিচের দিকে নামছেন এবং আপনার বাঁ হাত কোন দিকে পড়ছে, এই দিক বরাবর। তাহলে দক্ষিণ গোলার্ধে বাম দিকে এবং উত্তর গোলার্ধে ডান দিকে মুভমেন্ট হবে। কিসের জন্য? কোরিওলিস ফোর্সের জন্য। আমরা বুঝতে পারলাম। এবার এই কোরিওলিস ফোর্সকে যখনই আমরা স্টাডি করব, তখনই আজকে আমরা যদি প্রথমে এই ছবিটা আঁকছিলাম, যে পৃথিবী, এটা হলো পৃথিবীর নিরক্ষরেখা। হ্যাঁ, আর একটু উপরে করি।
এটা হলো 30 ডিগ্রি নর্থ, এটা হলো 30 ডিগ্রি সাউথ। এই রেখাটা একটু ভালো করে করতে হবে, এই তো। তারপর 60 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি সাউথ, আর এটা 90 ডিগ্রি সাউথ, 90 ডিগ্রি নর্থ। এবার আমরা কি দেখছি? আমরা দেখছি 60 থেকে 65 মধ্যে রয়েছে সাব পোলার লো প্রেশার রিজিয়ান। এই এলাকা রয়েছে পোলার হাই প্রেশার রিজিয়ান। 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অবধি শুধু এই দুটোকে দিই। 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, 5 ডিগ্রি 5 ডিগ্রি নর্থ আর 5 ডিগ্রি সাউথ। আর 0 ডিগ্রি কোথায়? এই এলাকা বরাবর 0 ডিগ্রি রয়েছে। বেশ, এবার এই রিজিয়নটাকে আমরা কি বলছি? ইকুইটোরিয়াল লো প্রেশার রিজিয়ন। আরেকটা রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 35 ডিগ্রি নর্থ, আর এখানেও 30 থেকে 35 ডিগ্রি সাউথ, 60 থেকে 65 ডিগ্রি সাউথ। আমরা উপরেরটা দেখছি আগে মুভমেন্টগুলো। তাহলে দেখুন, এখানে লো প্রেশার, আর এখানে সাবট্রপিক্যাল হাই প্রেশার রিজিয়ন। এখানে হাই প্রেশার, আবার এখানে লো প্রেশার, আবার এখানে হাই প্রেশার। তাহলে হাই প্রেশারের থেকে লো প্রেশারের দিকে বাতাস প্রবাহিত হবে। তাহলে চলি, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বাতাস প্রবাহিত হবে, মানে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে একটা প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স তৈরি হবে। তাহলে চলুন, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স তৈরি করছি আমরা। হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে আমরা আবার প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স তৈরি করছি। এখানেও হাই প্রেশার, এখানে লো প্রেশার, এখানে হাই প্রেশার। তাহলে সেম মুভমেন্ট এখানেও ঘটবে। হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স তৈরি হচ্ছে। এই তীরচিহ্নগুলো কিন্তু প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স। হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স, আবার হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স তৈরি হয়েছে। এবার প্রশ্নটা হলো, এই প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স বরাবরই কি বাতাস প্রবাহিত হবে? উত্তর হলো না। আমরা একটু আগেই যে বিষয়টা দেখলাম সেটা হলো উত্তর গোলার্ধে ডান দিকে, মানে রাইট হ্যান্ড সাইড, আর দক্ষিণ গোলার্ধে, সংক্ষেপে লিখলাম, বাম দিকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। ইহা বেঁকে যাবে। তাহলে দেখি এবার আমরা কি বলেছিলাম, সূত্রটা কি, যে আমরা যখন মুভমেন্ট বের করব তখন আমরা নিজেরা ওর সঙ্গে যাতায়াত শুরু করব। তাহলে আপনি এখান থেকে যাত্রা শুরু করলেন, আপনি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলেন, আপনি বি পয়েন্টের দিকে যাচ্ছেন। তাহলে আপনার ডান হাত কোন দিকে? দেখুন এই দিকে। তাহলে বাতাস অ্যাকচুয়ালি উত্তর গোলার্ধে 30 ডিগ্রি থেকে 0 ডিগ্রির দিকে, দেখুন আপনি যদি এটা বলেন ইস্ট, এটা বলেন ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, তাহলে দেখুন বাতাসটা এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, মানে নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্টের দিকে প্রবাহিত হচ্ছে। আর এইটা হলো গুরুমন্ত্র, যে যখনই আপনারা উইন্ডের নামকরণ করবেন তখন উইন্ড যে দিক থেকে আসছে সেই দিকের নাম হবে। তাহলে এই উইন্ডটাকে কি বলবো? এই যে উইন্ডটা আসছে এই উইন্ডটাকে আমরা কি বলবো? নর্থ ইস্ট উইন্ড, নর্থ ইস্ট ট্রেড উইন্ড। অথবা ইস্ট থেকে ওয়েস্টের দিকে মুভমেন্ট ঘটছে, দেখুন এই দিক থেকে এই দিকে মুভমেন্ট ঘটছে। আমরা যদি নিজের এখানে দাঁড়াই, আমরা তো আর এত ভালোভাবে বুঝতে, আমরা দেখবো বাতাস এই দিক থেকে এই দিকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে।
অর্থাৎ ইস্ট থেকে ওয়েস্টের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই বাতাসগুলোকে আমরা বলবো ইস্টার্লি উইন্ড। ঠিক আছে, নর্থ ইস্ট ট্রেড উইন্ড এবং ইস্টার্লি উইন্ড সম্বন্ধে আমরা আগামীতে আবার খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আসবো। কিন্তু আমরা আজকে বুঝতে চেষ্টা করছি কি যে এই মুভমেন্ট হয়, এই মুভমেন্টটা কিসের জন্য হয়? কোরিওলিস ফোর্সের জন্য। কোরিওলিস ফোর্স কিসের জন্য হয়? এই যে পৃথিবী, অত জানার দরকার নেই, তা বলছি, পৃথিবী যে এইভাবে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘোরার জন্য, পৃথিবীর এই ঘূর্ণনের জন্য তো একটা পৃথিবীর ওপরে জিনিসপত্র তো নড়াচড়া করবে। তো ওই ফোর্সটা হচ্ছে কোরিওলিস ফোর্স, পৃথিবীর ঘূর্ণনের জন্য যে ফোর্সটা বাতাসের উপর কাজ করে। আমরা বুঝতে পারছি। আবার দেখুন, দক্ষিণ গোলার্ধে বাম দিকে আপনি আবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাত্রা শুরু করেছেন, এই দিক বরাবর যাচ্ছেন, আপনার বাম হাত কোন দিকে পড়ে? এই দিকে। তাহলে এই উইন্ডের রাস্তা এই দিক পেনে হবে। সেম যাত্রা কিন্তু প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের দিকেই করবে। দেখুন, যাত্রা এই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, এটা কি? প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, পিজিএফ। এখানেও দেখুন প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স পিজিএফ এই উত্তর থেকে দক্ষিণ বরাবর এসেছে। তো বাতাসের মুভমেন্ট উত্তর থেকে দক্ষিণ দিক বরাবরই হচ্ছে, কিন্তু এই মুভমেন্টটার সময় পৃথিবীর ঘূর্ণনের জন্য বাতাসটা একটু বেঁকে যাবে, কোরিওলিস ফোর্স কাজ করবে। এবার ওই বেঁকে যাওয়ার ঘটনাটা কোন দিকে হবে? উত্তর গোলার্ধের ক্ষেত্রে ডান দিকে বেঁকে যাবে বাতাস। এই দিক থেকে এই দিকে যাক, ওই দিক থেকে এই দিকে আসুক, বাতাস বেঁকবে ডান দিকে। তাহলে দেখি নিচ থেকে উপরের দিকে আপনি আবার সি থেকে ডি পয়েন্টের দিকে যাত্রা শুরু করেছেন। আচ্ছা, এখানে কি সি থেকে ডি পয়েন্টের দিকে আপনি যাত্রা শুরু করেছেন, তাহলে আপনার ডান হাত কোন দিকে পড়বে? এই দিকে। আবার দেখুন, দক্ষিণ গোলার্ধে চলে আসুন, আপনি সি থেকে ডি পয়েন্টের দিকে যাত্রা করছেন, আপনি এদিকে হেলতে দুলতে আসছেন। দক্ষিণ গোলার্ধে কী হবে? বাম দিকে বেঁকবে। তাহলে আপনার বাম হাত কোন দিকে পড়ছে? আপনি এই দিক থেকে নিজে কল্পনা করুন, আপনি এই পয়েন্ট থেকে আস্তে 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 নিজের দিকে নামছেন, তাহলে আপনার বাম হাত কোন দিকে পড়ছে? এই দিক পেনে পড়ছে। দেখুন, আবার যদি আমরা এই ছবিটা আঁকি, তাহলে এই বিষয়টা কিভাবে দেখতে পাচ্ছি? এদিক থেকে এদিকে, মানে এটাকে যদি আমরা নর্থ, এটাকে যদি আমরা সাউথ, এটাকে যদি আমরা ইস্ট এবং এটাকে যদি আমরা ওয়েস্ট বলবই, এই দিক থেকে এইদিকে বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে দেখুন, সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে সাউথ ওয়েস্ট ট্রেড উইন্ড, বা সোজাভাবে যদি আমরা দেখি ওয়েস্ট থেকে ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে, ওয়েস্ট থেকে প্রবাহিত হচ্ছে ওয়েস্টার্লি উইন্ড। তাহলে দেখুন এখানে যে ব্যাপারটা ঘটছে, আবার এখানে দেখুন এইভাবে দক্ষিণ গোলার্ধে। তাহলে এটা দেখুন, নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে, নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে সাউথ ইস্ট ট্রেড উইন্ড। বুঝতে পারছি, আমরা একটু একটু তো শুনছি, হ্যাঁ হ্যাঁ এরকম নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্টার্লি দুটো জিনিস হয়, এটুকু তো বুঝতে পারছি। আমরা পরের দিন আবার এই বিষয়ে খুব বিস্তারিত আসবো। বেশ, তেমনি পোলারের ক্ষেত্রে আবার দক্ষিণ গোলার্ধে আপনার বাঁ দিকে বেঁকিয়ে দিন পোলারকেও। উত্তর গোলার্ধে আপনি ই পয়েন্ট থেকে এফ পয়েন্টের দিকে যাত্রা করুন এবং দেখুন যে আপনার ডান হাত এইদিকে পড়ছে। দেখুন এদিক থেকে এদিকে যদি প্রবাহিত হয়, ইস্ট থেকে ওয়েস্টের দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে ইস্টার্লি উইন্ড। তাহলে এই বাতাসটাকে আমরা কি বলবো? পোলার ইস্টার্লি। আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পোলার ইস্টার্লি, ওয়েস্টার্লি এইসব বিষয়ের উপরে। আমাদের পরের দিনের কাজ হবে এই দুটো ক্লাসকে খুব ভালোভাবে দেখে বুঝে আসা, কারণ এর পরের দিন এর উপরে আমরা অ্যাপ্লিকেশন শুরু করব। আর এটা না বুঝতে পারলে, আমরা তো জানি আমাদের 2-3টে প্রিলিমস লাগে এটা বুঝতে, যে পড়াশোনা মন দিয়ে করতে হবে। চেষ্টা করছি বলে কিছু হয় না। তো আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, বাংলা ভাষায় সবার কাছে যেন স্বল্প মূল্যে
কোয়ালিটি এডুকেশন মাতৃভাষাতে পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। এবার এটা আমাদের লেকচার আদৌ কোয়ালিটেটিভ হচ্ছে কিনা, আমরা বোঝাতে পারছি কিনা, আমাদের কোনো ভুলভ্রান্তি আছে কিনা, সবই আপনারাই বিচার করবেন। আমাদের উদ্দেশ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।